গুড মর্নিং এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই ওপারে তৈরি হয়ে থাকো এডুকেশন অনলাইন অনুষ্ঠানের জন্য, এবং দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান তোমাদের সামনে নিয়ে আসা হচ্ছে, কারণ এখন মানে কার্যত তোমাদের ঘরই ক্লাসরুম, এবং সেভাবেই আমাদের কিন্তু মেন্টালি প্রিপেয়ার হয়ে এগোতে হবে আগামী দিনের জন্য। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ বর্তমানে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে কিভাবে ক্লাসেস ক্যান্সেল হচ্ছে, স্কুল কলেজেস বন্ধ হয়ে রয়েছে, এবং কিছুদিন আগের খবরও তোমরা অনেক আপডেটেড তোমরা খবর জানো যে ক্লাস 11 এক্সাম না হয়ে 12 পর্যন্ত তাদের তুলে দেওয়া হলো, বা ক্লাস 12 প্রত্যেকটা স্কুলে হবে। এখন সিচুয়েশনটাই মানে টোটালটাই কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। তো তোমাদের এটাই মাথায় রাখতে হবে যে চার দেয়ালে তোমরা রয়েছে সেটাই তোমাদের ক্লাসরুম, সেখান থেকে তোমাদের গাইডলাইন্স দিতে হবে, এবং আমরা যেভাবে এডুকেশন অনলাইন অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাচ্ছি সেখান থেকে তোমাদের কিন্তু রেডি হতে হবে। কোনো জিজ্ঞাসা থাকলে ফোন করবে, এই অনুষ্ঠানে সরাসরি বা ইউটিউবে আপলোড হবে, সেখান থেকে বারবার করে অনুষ্ঠানটা দেখে নিতে পারবে। আজকে আমাদের কম্পিউটার সায়েন্স সাবজেক্ট ক্লাস 11-এর জন্য কম্পিউটার সায়েন্স, আমাদের সঙ্গে স্যার রয়েছেন বাপন সূত্রধর। অনেক অনেক স্বাগত জানাবো স্যারকে অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। এই আজকের এই কোভিড সিচুয়েশনে যে একটা মর্মান্তিক বিষয়, সেখানে এই ঘরে বসে একটা সিকিউর জায়গা, এবং সিটিভিএনকে মানে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটার জন্য। তো সুপ্রভাত সকল স্টুডেন্টকে। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। তো সবার আগে বলে রাখি যে কম্পিউটার সায়েন্স জিনিসটা কি, এই জিনিসটাকে জানতে হবে, এর ব্যাপারে আগ্রহী হতে হবে, তবেই তোমরা ফার্দার জানবে যে কম্পিউটার সায়েন্সের ইম্পর্টেন্সটা কোথায় আর কেন আমরা এই সাবজেক্টটা চুজ করব। আচ্ছা, তো এই যে কম্পিউটার সায়েন্স যেটা আমরা বলছি বা আমরা শুনেছি, যে অবভিয়াসলি তার মধ্যে একটা খুব পরিচিত ব্যাপারটা রয়েছে, সেটা হচ্ছে কি কম্পিউটার। তো এই যে কম্পিউটারটা রয়েছে, তো সেই কম্পিউটারটা কি আসলে সেটাও জানবো। তো সবার আগে বলি কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে তথ্য আর পরিগণনা, তথ্যের পরিগণনা নিয়ে গবেষণা করা হয়। সাধারণ মানুষের কাছে এটা একটা বিশাল বড় প্রশ্ন দাঁড়ায় যে কম্পিউটার সায়েন্স মানে কি তাহলে গেম খেলা বা গ্রাফিক্স? তো বলে রাখি, কম্পিউটার সায়েন্স অ্যাকচুয়ালি সেটা নয়। আমরা অনেকেই দেখেছি সাইবার ক্যাফেতে কম্পিউটার রয়েছে অনেক কিছু, সেখানে ব্রাউজিং চলছে। আবার দেখেছি কিছু ওয়ার্ড প্রসেসিং কাজ, যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করি আমরা, এক্সেলে কাজ করি, এই সব কিছু রয়েছে। তো এগুলো কি? এগুলো হচ্ছে কম্পিউটারের একটা অ্যাপ্লিকেশন। ওকে, কিন্তু অন্যথায় কম্পিউটার সায়েন্সটা তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনগুলো কেউ না কেউ তো তৈরি করেছে। তো যারা তৈরি করেছে, যে বিষয়টা নিয়ে তারা পড়াশোনা করেছে, যে জিনিসটা নিয়ে তারা অবগত, সেটাই হলো কম্পিউটার সায়েন্স। অর্থাৎ কম্পিউটার সায়েন্স মানে টেকনোলজিটাকে জানা বা জিনিসটাকে তৈরি করা। এবার বলে রাখি যে এই কম্পিউটার সায়েন্সের মধ্যে আমি যে কথাটা বললাম তথ্য, তো সবার আগে একটা ছোট্ট ধারণা দিই তথ্য জিনিসটা কী বা কীভাবে আসে, বা যেটাকে ইংরেজিতে খুব সুন্দর শুনতে পাই ডেটা এবং ইনফরমেশন। ডেটা একদিকে হচ্ছে ডেটা, আরেকটা হচ্ছে ইনফরমেশন। তো এই দুটো জিনিসই পরস্পর একটা বেশ সম্পর্ক রয়েছে। তো একটা ছোট্ট এক্সাম্পল নিই। ধরো কালকে তোমাদের পরীক্ষা রয়েছে, তার জন্য তোমরা আজকে পড়াশোনা করছো। তাহলে তোমরা যে বইটা নিয়ে পড়ছো বা যে নোটগুলো তুমি দেখছো, সেটা হয়ে গেল ডেটা। ঠিক আছে? আচ্ছা, তার আগে বলি, সাপোজ আমি একটা লিখলাম 5, একটা সংখ্যা লিখলাম 5। তোমরা এই 5টাকে দেখে কিছু অনুমান করতে পারছো কি? না, কিচ্ছু অনুমান করা যাচ্ছে না প্রাথমিক অবস্থায়, কারণ আমরা শুধু দেখতে পাচ্ছি এটা একটা সংখ্যা। কিন্তু এর সাথে যদি আমি কিছু অ্যাড করি, সাপোজ 5 কেজি, তাহলে কি দাঁড়ালো যে এই সংখ্যাটার সাথে এবার কিন্তু একটা অনুমান করছে যে এটা কিছু একটা ওজন। অথবা কেজি বাদ দিয়ে আমি যদি এর মধ্যে যে লাগাই লিটার, তাহলে এটা হচ্ছে কোনো কিছু একটা আয়তন, অর্থাৎ একটা ইনফরমেশন বেরিয়ে আসছে। তাহলে 5টা ছিল প্রথমে তথ্য, যেটা মিনিংফুল বা মিনিংলেস দুটোই হচ্ছিল। অন্যথায় যখন আমি একটা কিছু অ্যাড করছি, সেখানে কিছু ইনফরমেটিভ জিনিসটা হয়ে উঠছে, সেটা ডেটা। তো এবার চলে আসে একটা ছোট্ট এক্সাম্পলে, যে বলছিলাম যে পরীক্ষা চলছে, পরীক্ষা চলাকালীন ধরুন কালকে তোমাদের পরীক্ষা। তো সেই পরীক্ষায় তোমরা কি করো? আজকে রাতে সারা রেডি হও, বই পড়ো, নোট পড়ো, জিনিসগুলো দেখো। তো এই যে বই নোট তোমরা দেখছো, ঠিক আছে, তাহলে এটা কি? এটা তোমার কাছে হয়ে গেল ডেটা। সেখান থেকে তুমি কি কালেক্ট করছো? তুমি কালেক্ট করছো ইনফরমেশন তোমার এক্সামের জন্য, তাই নয় কি?
আচ্ছা, তো তুমি ভালো মতো বইটা প্রিপেয়ার করে নিলে, যাবতীয় নোট সাজেশন যা হয় দেখে নিলে, তাহলে তোমার মধ্যে যেটা স্টোর হলো সেটা কি ইনফরমেশন। আবার কালকে যখন তুমি পরীক্ষা দিতে যাবে, যখন তোমাকে প্রশ্নপত্র দেওয়া হবে, সেই প্রশ্নপত্র এক একটা করে পড়বে এবং তার সাথে সাথে তোমরা অ্যান্সারটা লিখবে, তাই তো? তার মানে তুমি কালকে রাতে যে জিনিসটা তুমি নিয়ে মানে বই পড়ে যেটা তুমি অর্জন করেছিলে সেটা কি ছিল? ডেটা। আজকে কিন্তু সেটাই তোমার যেটা সেটা ছিল ইনফরমেশন, আজকে সেটাই হয়ে উঠলো কি? সেটা তোমার ডেটা। এবং সেই ডেটার ভিত্তিতে তুমি পার্টিকুলার মানে কোশ্চেনগুলোকে দেখবে, পড়বে এবং সেই অ্যান্সারটা তুমি লিখবে। তাহলে সেটা হয়ে গেল কি? ইনফরমেশন। তাহলে যেটা কাল তোমার কাছে ইনফরমেশন তুমি কালেক্ট করেছিলে সেটা তোমার আজকে পরীক্ষা দেওয়ার সময় হয়ে গেল কি? ডেটা। আর তুমি আবার যেটা পরীক্ষা লিখছো সেটা হয়ে যাচ্ছে কি? সেটা হয়ে যাচ্ছে তোমার ইনফরমেশন। আবার কাল যখন তোমাদের স্যার এই খাতাগুলো দেখবে, তাহলে সেটা কি দেখছে? তিনি কিন্তু ডেটা পেয়েছেন, কোন স্টুডেন্ট কীরকম ডেটা দিয়েছে কোন কোশ্চেনের ভিত্তিতে সেটা দেখবেন, এবং তিনি যে জিনিসটা জানেন সঠিক কি ভুল তার বেসিসে তিনি নাম্বার দেবেন। তার মানে তার ভেতরে যেটা হচ্ছে সেটা ইনফরমেশন, সেটার বেসিসে সেটা চেক করছে। তাহলে এই ছোট্ট একটা এক্সাম্পলে তাহলে কি আমি প্রাথমিক ধারণা দিলাম যে ডেটা আর ইনফরমেশন পরস্পর জড়িত। এবার চলে আসি কম্পিউটার সায়েন্সে আবার। তো সবার আগে আমি এখনও ঢুকিনি সাবজেক্টে, আমি এখনও কিন্তু চেষ্টা করছি জানানোর যে সাবজেক্টটা আসলে কি। আচ্ছা, কম্পিউটার সায়েন্স হচ্ছে যে বললাম তথ্য এবং পরিগণনার যে গবেষণা, যে কাজ, যে রিসার্চের কাজ যারা করে থাকে সেইগুলোই। তো চলে আসি এর প্রয়োজনীয়তা। এবার চলে আসি একটা ছোট্ট প্রয়োজনীয়তা, তার আগে একটা এক্সাম্পল নিই। সেটা হচ্ছে কি যে ধরো যে আমাদের এখনকার যে ব্যাংকিং সিস্টেম, এটা সব থেকে সুন্দরতম আমরা প্রায়ই দেখেছি ব্যাংকিং সিস্টেমে। সেখানে কি হয় যে দৈনন্দিন জীবনের যে একটা ব্যাংকের যে কাজগুলো আমরা চাই, সেটা কি হয় যে টাকা তোলা, টাকা জমা রাখা এবং টাকার যে পাসবইটা থাকে তার লাস্ট আপডেট কত টাকা রয়েছে বা কিছু, তাই তো? তাহলে তোমরা দেখেছো যে মোস্ট অফ দ্য ব্যাংকে যে থাকে কি এই কাজগুলোর জন্য কিন্তু খুব একটা যে মানুষ একজন বসে থাকে তা কিন্তু আর নেই, একটা মেশিন থাকে তার পরিবর্তে, তাই না? সেখানে তুমি টাকা তুলছো, টাকা জমাও রাখছো এবং তার সাথে সাথে পাসবই আপডেট করা মেশিনও চলে এসেছে। তাহলে কি এই জিনিসটা কে সামলাচ্ছে? কেউ কি বসে আছে মেশিনের ভেতরে? কি কেউ বসে আছে? নিশ্চয়ই না। তাহলে এই যে অপারেটেড একটা সিস্টেম, সেটা কি কে চালাচ্ছে? সেটা কম্পিউটার অপারেটেড। তাহলে এটার জন্য বেসিক যে জায়গাটা রয়েছে সেটাও। তা এই তো গেল একটা ছোট্ট অ্যাপ্লিকেশন। এবার চলে যায় একটুখানি পেছনে আমাদের অতীতে, যখন ব্যাংকিং সিস্টেমটা কম্পিউটারহীন ছিল, অর্থাৎ কম্পিউটার জড়িত ছিল না, তখন কিভাবে চলতো? হ্যাঁ, তখনও টাকা রাখা, টাকা জমা দেওয়া, লোন নেওয়া সবই ছিল, কিন্তু সেখানে কম্পিউটার ছিল না, সেখানে ছিল মানুষ। অর্থাৎ সেখানেও পাসবই হতো, সেখানেও পাসবই, কিন্তু যিনি ব্যাংকের যে যারা কর্মী, তারা মানে যারা স্টাফ, তারা কি করেন? তারা পাসবইটা নিতেন, তারা পেনে ডিটেলস লিখতেন, অর্থাৎ কত টাকা রাখলে সেটা পেনেই লিখে দিতেন, কত টাকা তুললেন ডিডাক্ট করে সেটাও লিখে দিতেন, এই ছিল। এবং এই একটা ছিল পাসবই, আর সেই ইনফরমেশনটা আবার স্টোর করতো তাদের একটা মেন অফিসিয়াল ডকুমেন্টসে, সেখানে স্টোর করতো এবং পুরোটাই চলতো খাতা কলম, নো কম্পিউটার। এখন আসি যে এই তো দিব্যি চলছিল, খামোখা কেন কম্পিউটার নিয়ে এলো? খামোখা কেন একটা মানে এত কস্টলি জিনিস কিনে নিয়ে শুধু একটা মানে আড়ম্বর একটা ব্যাপার নিয়ে এলো, তাই না? তাহলে আগে জেনে নিই যে কী এমন প্রবলেম ছিল সেই সিস্টেমের মধ্যে, যার জন্য আজকের এই কম্পিউটার সারা দুনিয়ায় বলতে গেলে যে একটা বিশাল বড় ভূমিকা নিয়েছে। কেন? তো তখনকার যে সিস্টেমটা ছিল সেখানে যে প্রথম প্রবলেম ছিল যে ধরো যে খাতা কলমে লিখছে সেটা কিন্তু ভুল হতে পারে, অর্থাৎ হয়তো টাকা রাখা হয়েছে, খাতাটা মানে সারাদিন যিনি কর্মী থাকেন তিনি তো এমন নয় যে তখনই তুলতেন, তখন না, তিনি সারাদিন যত রকম ট্রানজ্যাকশন হতো সবার শেষে গিয়ে তিনি খাতায় তুলতেন। এমনও হয়েছে যে আজকে একটা পেন্ডিং রয়েছে, কালকে তুলেছে, হতেই পারে, এটা স্বাভাবিক, যদি লোকটার মানে স্টাফে যদি অসুখ হয় বা কিছু ইমার্জেন্সি হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে এই কারণে এমনও হয়েছে যে টাকাটা জমা দেওয়া হয়েছে কিন্তু তোলা হয়নি, আবার টাকাটা তোলা হয়েছে লেখা হয়নি, এরকম একটা। তার মানে কি যে আমি যে জিনিসটা রেখেছি তার কোনো মানে লাস্ট আপডেটেড ব্যাপারটা সেটা সঙ্গে সঙ্গে কিন্তু হতো না, এটা ডিলে হতো এবং ডিলের জন্য একটা কলিশন তৈরি হতো, একটা ক্ষতির সম্ভাবনা অনেকেই আগেকার দিনে মানুষেরা এটা দেখেছেন। আচ্ছা, এটা গেল 1 নম্বর। আচ্ছা, এর থেকে আর একটা কি, তাহলে আজকাল কিন্তু সেই জিনিসটা নেই। আজকাল কিন্তু কেউ টাকা রাখার পর দ্বিতীয়বার ভেরিফাইও করে না পাসবই, ঠিক আছে, টাকা ঢোক, কারণ তাদের মধ্যে একটা বিশ্বাস আছে যে সিস্টেমেটিক কম্পিউটার এই জিনিসটা সামলে নিয়েছে। আর একটা কী প্রবলেম ছিল আগেকার সিস্টেমে? আগেকার সিস্টেমে একটা প্রবলেম ছিল, ধরুন আজকে আপনি তোমরা মানে গার্জেন যারা রয়েছেন তা সবাইকে বলছে যে যারা ছিল তখনকার পুরনো দিনে, তারা কি টাকা ধরুন 100 টাকা রেখে এলো, তো হয়ে গেল কি কোনো একটা মানে একটা অ্যাক্সিডেন্টাল হয়তো ব্যাংকটা আগুন লেগে গেল, ঠিক আছে, যা খাতাপত্র ছিল সব পুড়ে গেল।
তাহলে তুমি কালকে যাবে যে বলবে কি আমি তো তখন তোমার কাছে কি, ওদের কাছে তো কোনো প্রুফ নেই, প্রুফটা তো হারিয়ে গেল, ওদের যেটুকু খাতায় লিখেছে সেটা তো পুড়ে গেছে, তাই না? আর সেটা অন্য কোথাও ব্যাকআপ বলে কিছু ছিলও না। তাহলে কি তুমি ইমিডিয়েটলি কালকে যে তুমি বলতে পারো না আমি 100 টাকা না আমি 1000 টাকা রেখেছি, হ্যাঁ, তাহলে ওদের কাছে কিন্তু বলার মতো সেরকম কোনো প্রুফ দেখাতে পারবে না যে না আপনি ভুল বলছেন বা কিছু, তাই না? তাহলে সে একটা সুবিধা বলতে পারো, তাই না? তাহলে 100 টাকা রেখে 1000 কেন, তুমি যত খুশি বলতে পারো যে হ্যাঁ আমি রেখেছিলাম, তাই না? খাতায় শুধু একটু লিখে নেবে, ব্যাস হয়ে গেল। কিন্তু আজকাল কিন্তু এটা করতে পারবে না। তাহলে আজকাল কিভাবে এই জিনিসটা ব্যাকআপ হচ্ছে, আজকাল কিন্তু মানে এমনই হয়ে গেছে যে যদি এই কোনো একটা ব্রাঞ্চ মানে যদি কোনো রকম অ্যাক্সিডেন্টাল হয়, মানে কম্পিউটার পুরো ছাড়গাড় হয়ে গেল, শাটডাউন হয়ে গেল, কিছু হয়ে গেল, তাহলে কিন্তু তোমার ডেটা মানে তোমার যে তথ্য যে কী রেখেছো না সেই ইনফরমেশন সেই তথ্য সেটা কিন্তু এক ইঞ্চও নড়চড় হয়নি। কারণ কি? কারণ হচ্ছে আজকাল এই কম্পিউটার সায়েন্স। তার মধ্যে একটা ছোট্ট একটা সিনারিও তোমায় দিই কীভাবে হচ্ছে, যে কীভাবে আজকের এই জিনিসটা হচ্ছে। ধরো এই যে ব্যাংকিং সিস্টেম আমরা বলছি, ব্যাংক, ঠিক আছে, তোমার একটা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ থেকে যে সার্ভার বলে একটা বিষয় তোমরা শুনেইছো, জিনিসটা আমি আলোচনা করব অবশ্যই। তো এদের কি থাকে, এদের ইন্টারনাল সার্ভার থাকে। তারপরে তুমি তোমার ব্রাঞ্চে, সাপোজ তুমি তোমার ব্রাঞ্চে যখন আসছো একটা ইউজার হিসেবে, যখন তুমি ব্যাংকে এন্টার করছো, তুমি যেরকম ট্রানজ্যাকশন করছো সেই ট্রানজ্যাকশন ইমিডিয়েটলি তাদের ব্যাকআপ সার্ভারে চলে যাচ্ছে, ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ, ঠিক আছে? যার জন্য তোমার ব্যাংকটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তোমার ডেটা কিন্তু সেভ আছে তোমার এই ডিস্ট্রিবিউটেড সার্ভারগুলোতে, ঠিক আছে? সার্ভার ব্যাপারটা ডিস্ট্রিবিউটেড সার্ভারগুলোতে তোমার স্টোর আছে, যার জন্যে তোমাকে এই নিয়ে কোনো চিন্তা করতে হয় না যে কিছু হয়ে গেল বা কিছু, তাই তো? তাহলে কম্পিউটার সায়েন্সের এটা একটা বিশাল বড় গুণ আজকাল। আর হ্যাঁ, তোমাদের সেই সুযোগটা চলে গেছে যে হ্যাঁ ব্যাংকে গিয়ে যদি এরকম একটা কিছু ঘটে যে আমি তাহলে এই জিনিসটা, তোমাদের সেই সুযোগটা চলে গেছে। আর আসবো কি কম্পিউটার সায়েন্সের আর কি জানা যায়? কম্পিউটার সায়েন্সের মধ্যে যেটা এবার রয়েছে যে সাবজেক্টটা, বলুন আপনি। হ্যাঁ, সাবজেক্টটা যেটা ব্যাংকিং সিস্টেম একটা দেখলাম, আর কি দেখা যায়? আর হচ্ছে আজকালকার যে হ্যাঁ ব্যাংকিং সিস্টেম, আরেকটা যেটা মানুষের মধ্যে একটা খুব সন্দেহজনক, এবং আমিও দেখি প্রায়, ঠিক আছে, যে মানুষ মেশিনকে ভয় পায়। মানে ভয় পায় বলতে কি, যেমন ট্রেনের সিস্টেমে যখন যাই, যে একটা সিস্টেম যখন যে ট্রেন টিকিটে যেটা বেরোয় সেটা মানুষ সচরাচর বিশ্বাস করতে চায় না, কী থেকে কী বেরিয়ে যাবে, তাই না? টাকা নিয়ে মানে ট্রানজ্যাকশনে দেবে কি দেবে না, সিস্টেমটা আদৌ আছে কিনা, তাই না? তাই ইভিএম মানে সিস্টেমটা ফাঁকা থাকে, সবাই লাইনে দাঁড়িয়ে থাকে। তো আমি একটা কথা বলে দিই যে আজকের এই কিছু একটা যে মানে এই ইনফরমেশনটা দিই, আমি আশা করছি এরপর আর তোমাদের এই সন্দেহমূলক জিনিসটা আর তৈরি হবে না, সেটা কি, যে সাপোজ তোমরা অনেকেই দেখেছো আইআরসিটিসি যেটা আছে, যেটা আমাদের ব্যাংক মানে ট্রেনের টিকিট বুক করা বা কোনো মুভি টিকিট বুক করা বা অনলাইন পারচেস করার ক্ষেত্রে আমরা অনেকেই করেইছি, তাই না? অনলাইনে যে পারচেস, তো সেখানে কী হয় যে অনলাইন পেমেন্টটা আছে। তো ধরো একটা সিনারিও, ধরো একটা সিচুয়েশন ধরো, যেখানে কি ঘটলো কি, যে তুমি একটা প্রোডাক্ট কিনেছো বা কিছু টিকিট বুক করেছো, তুমি সব প্রসেস হয়ে গেল, এমন একটা সময় এলো যেখানে তুমি পেমেন্টটা করা হয়েও গেছে, ওই মুহূর্তে করার পরে ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেল, ইলেকট্রিসিটি অফ হয়ে গেল, কম্পিউটারটা শাটডাউন হয়ে গেল। এখন প্রশ্ন দাঁড়ায় যে টাকাটা কি কেটে নিয়েছে, নাকি টাকাটা কেটে নিয়েছে টিকিট কি তাহলে দেবে না, বা প্রোডাক্ট বা টিকিট দিয়ে দিল কিন্তু টাকাটা কাটলো না, এরকম কি হতে পারে? মানে এরকম কি কখনো তোমরা নোটিস করেছো? করনি। তাই বলে রাখি, যদি করে থাকো তাহলে বলি যে না, এর ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই সিস্টেমটা এমনভাবে বানানো হয় যেখানে কি হয় যে পুরো প্রসেসটা আইদার কমপ্লিট হবে, নইলে কোনোটাই হবে না। মানে ফর্ম ফিল আপ, মানে প্রোডাক্টটা চুজ করা, তার পারচেস করা, টাকা পেমেন্ট হওয়া, অনলাইনে বুক হওয়া, এই পুরো প্রসেসটা আইদার কমপ্লিট হবে, তাহলে হয়ে গেল কমপ্লিটেড। আর যদি এর মাঝে কোথাও ব্রেক করে কোনো কারণে, কারেন্ট চলে গেছে, কম্পিউটার অফ হয়ে গেছে, ইন্টারনেট কেটে গেছে, যে কোনো কারণে, তাহলে কিন্তু প্রসেসটা পুরো ব্যাক করে একদম তার ফার্স্ট পয়েন্টে। যদি টাকাটা কেটেও নেয়, তাকে সেটা অটোমেটিক্যালি রিফান্ড হয়ে যায় ব্যাংকে। যেটা আমরা দেখেছি অনেক সময় এটিএম মেশিনে টাকা তুলতে গিয়ে কি হয়েছে, যে টাকা বেরোয়নি বা কোনো ঘাটতিতে টাকা দেখা গেল এসএমএস এলো যে ডিডাক্ট হয়ে গেছে, তাহলে তোমরা ভাবছো যে টাকা তো বেরোলো না, কিন্তু কেটে এলো না, সঙ্গে সঙ্গে তুমি দেখবে আরেকটা মেসেজ আছে যেখানে কি হয় যে না, টাকাটা আবার রিফান্ড করে দিয়েছে, আবার জিনিসটা ক্রেডিট হয়ে গেছে। তাহলে এই যে সিস্টেমগুলো, এগুলো কি? এগুলোই হচ্ছে কম্পিউটার সায়েন্সের একটা অ্যাপ্লিকেশন হলো। তাহলে এখন কম্পিউটার সায়েন্স তো বোঝালাম যে জিনিসটা কোন দিকে কি, যতটা এক্সাম্পল দিলাম। এখন আসছে কি, তাহলে আরেকটা কথা আছে কি, যে মানুষ মাত্রই ভুল হয়, মেশিন মাত্র কিন্তু নয়।
তাই না? তাই কম্পিউটার সায়েন্সটা যেহেতু মানুষ নয়, তাই তার ভুল হওয়ার চান্সটা খুবই কম। হ্যাঁ, যদি না কোনো মানুষ আগে থেকে আবার তাকে এই জিনিসটা বলে রাখে যে তুমি ভুল করো, সেটা আলাদা বিষয়। আচ্ছা, তাহলে কম্পিউটার সায়েন্স তো হলো। তাহলে এবার আরেকটা যেটা পয়েন্ট, সার্ভার। এই একটা জিনিস আজকে তোমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসটাই নিচ্ছি, তোমাদের যাবতীয় যে কৌতূহলগুলো এই বিষয়ে, কারণ আমি দেখেছি, আমি যাদেরকে পড়াই তাদের দেখেছি এই কৌতূহলটা যে আসলে জিনিসটা কি, সাবজেক্টটা কি। তো আজ সেই নিয়েই আমি ইন্ট্রোডাক্টরি পার্টটা তোমাদেরকে একটুখানি হলেই আলোচনা করছি। সার্ভার কথাটা তুমি শুনেইছো, যে পরীক্ষার যখন রেজাল্ট বেরোয় তখন একটা কথা শুনতে পাই, সার্ভার ডাউন হয়ে গেছে, বা সার্ভার স্লো চলছে, বা সার্ভার ওপেন হচ্ছে না, ওয়েবসাইট ওপেন হচ্ছে না, তাই না? তাহলে প্রথম হচ্ছে সার্ভারটা কি। সার্ভার আগে জেনে নিই যে কম্পিউটারটাকে কি। কম্পিউটার হচ্ছে একটা ডিজিটাল সিস্টেম, ঠিক আছে? কোনো ডিজিটাল মেশিন বলবো না, ডিজিটাল সিস্টেম বলবো। অর্থাৎ এই কম্পিউটারটা জড়িত রয়েছে সবার এক ক্ষেত্রে তোমরা যেটা দেখতে পাও হার্ডওয়্যার, তোমরা এই যে মাউস কিবোর্ড যেটা থাকে সেটা হার্ডওয়্যার। তাকে জড়িয়ে রয়েছে হচ্ছে একটা সুন্দর প্রোগ্রাম রয়েছে, সেটাকে বলা হয় কার্নেল একটা বেসিক প্রোগ্রাম। তার উপরে আছে ওএস এর ফুল ফর্ম বলতে পারো, তোমরা শুনেছো, এক্সাম্পলটা তো শুনেইছো, নামটা একবার জেনে নাও, অপারেটিং সিস্টেম। ওএস এর পর চলে আসছে হলো ইউজার বলতে কি আমরা সবাই যারা কম্পিউটার ইউজ করছি, ইউজার। তাহলে এই হার্ডওয়্যারটা কি? হার্ডওয়্যার হচ্ছে এটাই যে আমরা দোকানে গিয়ে বা যেখানে গিয়ে আমরা কম্পিউটারে যে হার্ডওয়্যার পার্টটা, যে মনিটর, ডিসপ্লে, কি সিপিইউ যেটা কিনে আনছি সেইটা, তার বেসিসে কিন্তু কম্পিউটারটা কিন্তু তখন কিন্তু চালু হয় না। তার উপর মানে যারা থাকে তারা কি বলে, যারা দোকানদার বা যারা থাকে তারা কি বলে যে না, এর মধ্যে ওএস ইনস্টল করতে হবে, তাই না? উইন্ডোজ ইনস্টল করতে হবে। উইন্ডোজ শুনেছো তোমরা? উইন্ডোজ আমরা দেখেইছি, এটার সাথে অবগত যে নয় তা নয়। উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমরা দেখেছি, উইন্ডোজ 7, 8, এখন তো 10 চলছে, ঠিক আছে? এর আগে একটা সুন্দর অপারেটিং সিস্টেম ছিল উইন্ডোজ এক্সপি, ঠিক আছে? এটা একটা সুন্দর অপারেটিং সিস্টেম ছিল, কেন আমি বলবো। তো যাই হোক, এগুলো কি, এটা হচ্ছে এগুলো একটা মানে এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, আর এগুলো তার ভার্সন, মানে তার আপগ্রেডেশন একটার পর একটা এসছে। তো এই ওএস হচ্ছে একটা খুব মজার জিনিস, এটা খুব ভাবনা চিন্তা করে, কিন্তু এই এমনটা নয় যে এর বুদ্ধি নেই, বুদ্ধিহীন তা নয়, এর সব থেকে বেশি বুদ্ধি রয়েছে। তাহলে হার্ডওয়্যারের পর রয়েছে কার্নেলটা হচ্ছে একটা বেসিক প্রোগ্রাম, যেটা এই হার্ডওয়্যারের একটা বেসিক কিছু কার্যকারিতা মানে করে। তারপরে আসছে মানে ওএসেরও একটা পার্ট হচ্ছে, তো তারপর আছে ওএস যেটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ একটা, আর একটা যেটা আমাদের প্রত্যেকের মোবাইলে রয়েছে, সে স্মার্টফোনে রয়েছে, সেটা কি অ্যান্ড্রয়েড। হোয়াট ইজ অ্যান্ড্রয়েড? অ্যান্ড্রয়েড হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এছাড়া আরও শুনে থাকবে লিনাক্স বলে, শুনে থাকবে, অনেকে বলে হ্যাকিং করতে হয়, এই সেই কালি লিনাক্স হ্যান ত্যান এগুলো রয়েছে। তো এগুলো কি? এগুলো একটা অপারেটিং সিস্টেম। আর অ্যাপেলের জন্য রয়েছে অ্যাপেলের ম্যাক, যেটা ওখানেও একটা অপারেটিং সিস্টেম রয়েছে। তো এগুলো সবই একটা অপারেটিং সিস্টেম। আচ্ছা, সবার তাহলে এবার বলি, হার্ডওয়্যারটা তো কিনে আনলে, হার্ডওয়্যারের সাথে কার্নেল মাদারবোর্ডের সাথে জড়িত থাকে। সরি, এটা কার্নেল, এটা বায়োস হবে, সরি আমি একটু মিসম্যাচ হয়ে গেছে, এটা বায়োস বলে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তারপর আছে অপারেটিং সিস্টেমের মধ্যে একটা যে পার্ট, সেটাই হচ্ছে কার্নেল, ঠিক আছে? তাহলে আমি বায়োসের সম্বন্ধে কিছু বলছি না, এটা একটু অ্যাডভান্স লেভেল। তারপরে যাচ্ছি অপারেটিং সিস্টেমের একটা বেসিক। তোমরা দেখবে যে তোমরা মোবাইল ইউজ করো, তোমরা দেখেছো মোবাইলে অনেক সময় কি হয়, কোনো ট্রান্সফার করছো, ধরো কোনো ফাইল তুমি কোনো মেমোরি কার্ডে হোক বা কোথাও ট্রান্সফার করছো, বা উইন্ডোজও যদি মানে কম্পিউটারে যদি করে থাকো যে একটা পেন ড্রাইভ নিলে কানেক্ট করলে তুমি ডেটা ট্রান্সফার করতে নিচ্ছো, বা সাপোজ তোমার পেন ড্রাইভের মানে যে মেমোরির যে জায়গাটা সেটা ধরো 2GB, ঠিক আছে? 2GB। এবার সেক্ষেত্রে দেখা গেলো কি কোনো একটা ফাইল সেটা হয়তো 4GB কি, মানে মোট কথা বেশি জায়গা, তুমি ফাইলটা সেন্ড করছো বা কপি করছো, কম্পিউটার কিন্তু সঙ্গে সঙ্গে বলে দেয় দেয়ার হ্যাজ নট এনাফ স্পেস। এখন প্রশ্ন দাঁড়ায়, ও কি জানলো কি করে যে জায়গা নেই, তাই না? মানে একটা পেন ড্রাইভ সে কী করে জানলো? মানে সে প্রথমে ট্রান্সফার করতো ফাইলটা, প্রথমে সে পাঠাতো, তারপর যখন ফিল আপ হয়ে যেত তখন সে বলতে পারতো যে হ্যাঁ এবার আর জায়গা নেই, কিন্তু না, সে শুরুতেই বলে দেয় যে না, ফাইলটা ট্রান্সফার হওয়ার জন্য আর কোনো জায়গা নেই। তাহলে এই যে বুদ্ধিটা, মানে সে আগে থেকে দেখে নিচ্ছে কে, এটাই হচ্ছে অপারেটিং সিস্টেম, একটা সব থেকে সুন্দর এক্সাম্পল। আরেকটা কি, অপারেটিং সিস্টেম তোমার আর হার্ডওয়্যার, মানে এই যে হার্ডওয়্যার তার সাথে একটা বেশ মানে ও একটা মিডিল ম্যানের মতো কাজ করছে, তোমার কথা সে শুনছে এবং সেই কথা অনুযায়ী সে কাজ করছে, হার্ডওয়্যারকে দিয়ে কাজ করাচ্ছে। তুমি যখন মাউসটা হাত দিচ্ছ, তুমি কিন্তু অপারেটিং সিস্টেমকে হাত দাওনি। অপারেটিং সিস্টেমের একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কি, অপারেটিং সিস্টেম কিন্তু কখনো ছোঁয়া যায় না তাকে, তাই না? সে ভার্চুয়ালি, তাকে কিন্তু তুমি কখনো ছুঁয়ে দেখতে পারো না, ঠিক আছে? আর ইউজার বলতে কি? ইউজার বলতে আমরা সবাই,
আমরা সবাই হলাম ইউজার, অর্থাৎ যারাই কম্পিউটার ব্যবহার করছে তারাই ব্যবহারকারী, কম্পিউটার ব্যবহারকারী, তাদেরকে বলা হচ্ছে ইউজার। তো এখন এই তো গেল ইউজার, তার মানে এবার তাহলে আর একটা পার্ট আসে, ইউজার থেকে আমি বললাম, এখন আসছে একটা পার্ট যে প্রোগ্রামার। এই প্রোগ্রামার কথাটা শুনেছো, প্রোগ্রামার, ডেভেলপার, এরা কারা? এরাই হচ্ছে তারা যারা কম্পিউটার সায়েন্সের নলেজটা নিয়ে কিছু সফটওয়্যার তৈরি করে, যারা বানাচ্ছে, যারা তৈরি করছে, তাদেরকে বলা হচ্ছে প্রোগ্রামার। তারাই হলো প্রোগ্রামার। তারাও কিন্তু ইউজার একদিকে, তারা যে বানিয়ে যে ছেড়ে দিয়েছে তারাও নিজেরাও ব্যবহার করছে, কিন্তু যখন তারা বানাচ্ছে, যখন জিনিসটা ডেভেলপ করছে, তখন তারা হয়ে গেল কি প্রোগ্রামার। তো তোমরা যারা 11-এ আছো, এই জিনিসগুলো নিয়ে তোমরা অনেকেই কৌতূহল থাকো যে আসলে কি করব, কম্পিউটার সায়েন্স পড়ে আমরা কি করব, কি জানতে পারি এই জিনিসটা, তাই না? তো এই হচ্ছে একটা পার্ট। তাহলে অপারেটিং সিস্টেম আর এই হার্ডওয়্যার কম্পিউটারটা তোমায় বোঝালাম। এখন আসি সার্ভার, যেটা শুনতে পাই আমরা অনেকেই বলি যে সার্ভার ডাউন রয়েছে, চলছে না জিনিসটা, সাইট চলছে না। তাহলে সার্ভারটা কি? সার্ভার হচ্ছে একটা কম্পিউটার, আর কিচ্ছু না। আমি যদি বলি একটা কম্পিউটার, কিন্তু সেই কম্পিউটারটা আমাদের এই ছোট্ট জিনিস নয়, সেটা একটা বিশাল বড় হিউজ, মানে অত্যাধিক ক্ষমতাশালী, তার মধ্যে অনেক পাওয়ার রয়েছে। এবং সেই কম্পিউটারটা শুধু সার্ভিস নেয় না, অর্থাৎ আমরা যখন ব্রাউজিং করছি, কিছু কাজ করছি, আমরা কি কম্পিউটারটাকে ব্যবহার করছি, তাই না? আমরা কিছু সার্ভিস নিচ্ছি, তাহলে সেটা হয়ে গেল কি সেটা সার্ভিস নেওয়া, তার মানে সেটা ক্লায়েন্ট বলতে পারে, তাই সেটা হচ্ছে কম্পিউটার। আর যে সার্ভিস দিচ্ছে সে কি কোনো লোক বসে আছে? না, সেটাও একটা কম্পিউটার। কিন্তু যেহেতু সে সার্ভিস দিচ্ছে, তাই তার ক্ষমতাটা একটু বেশি হতে হবে, তাই না? তাহলে সেটাই হচ্ছে সার্ভার। তার মানে সার্ভার মানে তোমরা কিন্তু ভাববে না অন্য কিছু একটা, সেটা বেসিক্যালি একটা কম্পিউটার। সেটা একটা কম্পিউটার, তার মধ্যেও র্যাম রয়েছে, তার মধ্যেও হার্ডওয়্যারের যে পার্টগুলো তোমরা দেখতে পাও সেইগুলো সবই রয়েছে, কিন্তু হিউজ পরিমাণে এবং অত্যাধিক পাওয়ারফুল। সার্ভার, যে সার্ভারের মধ্যে অনেক সার্ভিস থাকে, ওয়েব, তোমরা শুনেছো ওয়েবসাইট, ওয়েবে সার্ভিস নাও তোমরা, সোশ্যাল নেটওয়ার্কেও তোমরা থাকো, যে আজকাল হোয়াটসঅ্যাপ ইউজ করছো, ফেসবুক ইউজ, এর যে ব্যাকএন্ড যেটা সার্ভার বলে, এটা একটা সার্ভারের পার্ট, তাই না? ঠিক আছে, তো এই হলো সার্ভারের একটা ছোট্ট জায়গা। তাহলে সার্ভারটা কিছুই না, একটা হচ্ছে কি একটা কম্পিউটার, আর কিছুই না, কিন্তু সেটার পাওয়ার একটু বেশি, একটু না অনেকটাই বেশি। আচ্ছা, তাহলে এখন কম্পিউটার হলো, সার্ভার হলো, তাহলে এখন চলে আসি একটা পার্ট যেটা আমরা শিখবো, যেটাই আমাদের প্রথম শেখা। আমরা কিন্তু শুরুতে গিয়ে সার্ভার কিনে আনবো না, তাই না? আমরা প্রথমে শিখবো যে জিনিসটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে কি প্রোগ্রামিং। আর এই প্রোগ্রামিং যারা করে তাদেরকে বলে প্রোগ্রামার। তাই তোমরা যদি প্রথম প্রোগ্রাম করে থাকো, সেটা যদি করে থাকো, তাহলে তোমরাও প্রোগ্রামার। হ্যাঁ, তোমরা প্রফেশনাল নয়, কিন্তু তোমরা নিজেকে বলতে পারো, একদম গর্ব করে বলতে পারো যে আমরাও প্রোগ্রামার, আমরাও প্রোগ্রাম করেছি, অবশ্যই। তাহলে প্রোগ্রামিং হলো, তাহলে এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে যে প্রোগ্রামিংটা কি জানতে হবে। প্রোগ্রামিং তোমরা যেটা জানো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, তাই না? ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ শুনেছি, আমরা কথা যেটা বলছি বাংলা ভাষা, এটা বাংলা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, হিন্দি আরও রয়েছে, অনেক রয়েছে। তো এইগুলো কি একটা ল্যাঙ্গুয়েজের প্রাথমিক কাজ কি? ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে কমিউনিকেট করা, অর্থাৎ আমি আমার বক্তব্যটা আমি তোমাকে বলতে চাইছি, তাই না? তাহলে আমি কি ভাষা ইউজ করছি? বাংলা। তাহলে এটা তোমার পক্ষে বোধগম্য বলেই তুমি বুঝতে পারছো আমার কথা। এখন যদি আমি কোনো আদার্স ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন, স্পেনিশ, চাইনিজ, এই ল্যাঙ্গুয়েজগুলো যদি ব্যবহার করি, তাহলে কিন্তু তুমি বুঝতে পারো না, কারণ তুমি ওটা সম্বন্ধে জানো না, তাই না? তাহলে সবার আগে তাহলে যেটা আমরা কথা বলছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এই বিষয়টা একটু জেনে নিই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি হয়টা কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে। ঠিক আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা দিয়ে হয়টা কি? তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে সবার যেটা প্রথমে যেটা থাকে একটা ওয়ার্ডটা কি একটা মিনিংফুল একটা শব্দ, কিছু ওয়ার্ড নিয়ে তৈরি হয় কিছু সেন্টেন্স, তাই না? সেন্টেন্স, এবার কয়েকটা সেন্টেন্স মিলে তৈরি হচ্ছে প্যারাগ্রাফ, আর কিছু প্যারাগ্রাফ মিলে তৈরি হচ্ছে চ্যাপ্টার, মানে একটা চ্যাপ্টার, আর আলটিমেটলি চ্যাপ্টার থেকে তৈরি হচ্ছে একটা বুক, তাই না? আমরা একটা চ্যাপ্টার একটা বুক। সিমিলারলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম একটা কনসেপ্ট আছে, তোমরা যারা জানো না এই জিনিসটা একটু নোট করে নাও, কারণ এই কনসেপ্টটা খুবই কাজে দেয়। এখানে তোমরা যেটা সর্বপ্রথম পাবে কিওয়ার্ড কি জিনিসটা, এই সিমিলারিটি, একটা কিছু রিজার্ভ ওয়ার্ড, আমি আসছি এক এক করে। কিওয়ার্ড, তারপরে আছে স্টেটমেন্ট, তারপরে আছে
মানে কয়েকটা স্টেটমেন্ট মিলে হয় একটা প্রোগ্রাম, একটা পার্টিকুলার প্রোগ্রাম। ওকে, কয়েকটা প্রোগ্রাম মিলে আলটিমেটলি তৈরি হয় একটা সফটওয়্যার, একটা সফটওয়্যার। ঠিক আছে, তোমরা যারা জানো না তাহলে এটা একটু লিখে নেবে। ঠিক আছে, এটা প্রোগ্রাম, এটা সফটওয়্যার, কিওয়ার্ড স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন যেটা প্রশ্ন দাঁড়ায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কেন নেব, আমরা কেন শিখবো, কী কারণ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কারণেই শিখবো, আমরা কমিউনিকেট করবো কার সাথে? কম্পিউটারের সাথে। কম্পিউটারকে আমি বলে দেবো যে কী কাজ করতে হবে, তাই নয় কি? তার জন্যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার আবির্ভাব বলতে পারো। এবং এটা খুব সুন্দর একটা জিনিস, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা খুব সুন্দর জিনিস যেটা আমরা শিখবো। আজকে আমরা একটু ইন্ট্রোডাক্টরি পার্টেই থাকি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যেটা বললাম যে এটা কমিউনিকেট করে কম্পিউটারের সাথে। আচ্ছা, কম্পিউটারের সাথে কমিউনিকেট করার দরকার কি? আমরা তো দিব্যি বেশ আছি, মাউস রয়েছে, যে ওই তীরের মতো একটা চলে কার্সার, সেটা রয়েছে। দিব্যি আমি কোনো অ্যাপ্লিকেশনে ক্লিক করছি, দিব্যি আমি জিনিসটাকে ব্যবহার করতে পারছি। তাহলে প্রোগ্রামিং শিখে কী করবো? শুধু মানে খামোখা একটা মানে হেডেক আমি কেন নিতে যাব, তাই না? সেকেন্ড প্রশ্ন এটাই আসে। কম্পিউটারে তো দিব্যি রয়েছে এই জিনিসগুলো, তাহলে প্রোগ্রামিং কেন শিখবো? আচ্ছা, তো এর একটা প্রশ্নের যে সমস্যা, একটা সিনারিও একটা বলি। ধরো তোমার কাছে তো প্রত্যেকের বাড়িতে ক্যালকুলেটর জিনিসটা তো দেখেইছো। কম্পিউটার যদি বাড়িতে নাও থাকে, ক্যালকুলেটর অবশ্যই আছে, মোবাইলে আছে হোক, এমনি আলাদা করে হোক আছে ক্যালকুলেটর। তা ক্যালকুলেটর যদি তোমার কাছে থাকে, ধরো পরীক্ষায় যদি তোমার ক্যালকুলেটর দিয়ে দেয়, তাহলে কত সুবিধা না? কত বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ তোমাদের ইজিলি হয়ে যায়, তোমাদের রয়েছে। কিন্তু কিছু কাজ আছে যেটা ওই ক্যালকুলেটরের মধ্যে মানে পারবে না, সে একটা সীমাবদ্ধ রয়েছে, তার কাজ করার একটা সীমাবদ্ধতা রয়েছে, যে জিনিসটা আমি আজকে বলছি। সেটা কি? ধরো তুমি 1 থেকে 100 অবধি যোগ করতে চাইছো, সিম্পল 1 থেকে 100 অবধি পরপর সংখ্যাগুলিকে যোগ করবে, দিয়ে যে সামেশনটা বেরোচ্ছে সেটা তুমি বের করবে। তোমাকে এই জিনিসটা তোমরা যারা 11-এ পড়ছো তোমরা জানো, অঙ্কের মধ্যে একটা এপিতে একটা খুব সুন্দর সিরিজের ফর্মুলা রয়েছে, ফার্স্ট এলিমেন্ট ইন্টু লাস্ট টাইম, একটা সিরিজে যোগ করলে পারেই সেটার অ্যান্সার ডিভাইডেড বাই যেটা রয়েছে যে এস প্লাস এল বাই 2, যে ফর্মুলাটা রয়েছে সেটা তোমরা ব্যবহার করতেই পারো, তাই না? সে এপিতে রয়েছে সামেশন অফ সিরিজ ন্যাচুরাল নাম্বারের, সেটা তোমরা করলে খুব অনায়াসে করতে পারো। কিন্তু এবার আমি বলি, ধরো এই 1 থেকে 100 যোগটা যদি তোমরা একটা ক্লাস 5-এর ছেলেকে দাও, একটা স্টুডেন্টকে দাও, একটা 6-এর স্টুডেন্ট, তারা কিন্তু এই সূত্রটা জানে না, তাই তারা কী করবে? তারা সিম্পল 1 + 2 + 3 দিয়ে এরকম করে যোগ করতে করতে যে রেজাল্টটা তার সাথে যোগ করতে করতে 100 অবধি যাবে, তাই নয় কি? তাহলে এতে যে টাইমটা লাগবে তোমার ক্ষেত্রে এই টাইমটা অনেকটা কম লাগবে, তাই নয় কি? আচ্ছা, ভালো কথা। কিন্তু এখন যদি আমি এই জিনিসটাকে একটু বাড়িয়ে দিই, আচ্ছা বাড়িয়ে দেওয়ার আগে বাড়িয়ে দিই বলতে, যেমন ধরো 1 থেকে 100 নয়, 1 থেকে আমি 1 লাখ করে দিলাম, দিয়ে বললাম তুমি যোগ করো, তাহলে তুমিও সেটা পেরে যাচ্ছ সূত্র দিয়ে, কিন্তু তাহলে যোগটা খুব সহজ। এবার আমি কিছু সিনারিও পাল্টাই। ধরো 1 থেকে 100-র মধ্যে এখন যোগ করবে না, 1 থেকে 100-র মধ্যে তুমি কিছু নাম্বার বের করে আনবে, বা কিছু নাম্বারের যোগ করবে যেগুলো কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য রয়েছে। যেমন যদি বলি প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা কাকে বলে না? যে সংখ্যা সেই সংখ্যা এবং অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ জানে সেগুলি মৌলিক এক, এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ জানে সেটাই মৌলিক সংখ্যা। আমরা শুনে এসেছি, আমরা বিস্তারিত যাবো এই মৌলিক সংখ্যা নিয়ে, খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্টও রয়েছে। তবে তার আগে যেটা বলছি যে মৌলিক সংখ্যা, ধরো 1 থেকে 100-র মধ্যে যে মৌলিক সংখ্যাগুলি আছে সেগুলোর এখন যোগ করো। তুমি তাহলে কি করবে? তুমি কি আর কোনো ওই সিরিজে ফেলতে পারবে না। তোমাকে কিন্তু এখন দিব্যি মাথা খাটিয়ে কোনটা মৌলিক সংখ্যা সেটা বের করে যোগ করে তোমাকে দিতে হবে। এখন যদি আমি 1 থেকে 100 না বলে যদি 1 থেকে 1000 বলি, 1 থেকে 1 লাখ বলি, তখন কিন্তু তুমি ঘাবড়ে যাচ্ছ, তখন কিন্তু তোমারও সময় লাগছে। কিন্তু এবং তোমাকে যদি ক্যালকুলেটরও দিয়ে দিই, তুমি কিন্তু তাও পারবে না। সেই যোগ তোমাকে ইনপুট দিয়ে তোমাকে যোগ সামেশনটা নিয়ে আবার করে যেতে হবে, একটা কন্টিনিউয়াস কাজ। কিন্তু আমি যদি তোমায় বলি যে কম্পিউটারকে এই কমান্ডটা যদি তুমি প্রোগ্রামিংয়ের সাহায্যে দাও, তাকে বলে দাও যে আমাকে এই কাজটা করতে হবে, তুমি আমাকে করে দাও, সে কিছু সেকেন্ড, শুধু সেকেন্ডে নয়, তোমরা জেনে খুশি হবে, কম্পিউটার সেকেন্ডে নয় মিলি সেকেন্ডে কাজ করে, বা তারও কম, ডিপেন্ড করছে, কিন্তু মিনিমাম মিলি সেকেন্ডে কাজ করে, মানে সেকেন্ডেরও আরও কম সময় সে নেয়। তাহলে সে কিছু মিলি সেকেন্ড নিয়ে এই কাজটা সঙ্গে সঙ্গে তোমাকে অ্যান্সারটা দিয়ে দেবে, তুমি যেমনটা চাইছো। শুধু কি প্রাইম নাম্বারের যোগ না, তুমি যদি চাও যে নাম্বারগুলো ইভেন নাম্বার সেগুলোর যোগফল, যেটা অড নাম্বার সেগুলোর নাম্বার, যে নাম্বারগুলো অ্যামস্ট্রং নাম্বার সেগুলো, যে নাম্বারগুলো প্যালিন্ড্রম সেগুলো, এই সব কিছু তুমি বের করে আনতে পারো, তাই নয় কি? তাহলে এই বিষয়গুলো, এই জিনিসগুলো করার ক্ষেত্রেই তুমি কিন্তু ইমিডিয়েটলি
মানে সঙ্গে সঙ্গে এই জিনিসটা তুমি করে ফেলতে পারো। কে করে দিচ্ছে তোমাকে? কম্পিউটার। কিভাবে করে দিচ্ছে? প্রোগ্রামিং। তাহলে প্রোগ্রামিং হচ্ছে এমন একটা মানে এমন একটা জিনিস হয়ে গেল তোমার কাছে, যেটা তোমার কাছে আর কোনো লিমিটেশন থাকলো না। তুমি কিন্তু এই জিনিসটা ক্যালকুলেটরকে বলে দিতে পারছো না যে তুমি আমাকে এই জিনিসটা করে দাও, কখনো না। কিন্তু তুমি প্রোগ্রামিংয়ের সাহায্যে কম্পিউটারকে বলে দিতে পারছো যে আমাকে এই জিনিসটা এইভাবে চাই, আমি যেরকমটা তুমি চাইছো, যে আউটপুট যেভাবে চাইছো সেই আউটপুটটাই তুমি মানে তুমি পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, কোনো হেডেক ছাড়াই। প্রোগ্রামিংয়ের একটা দুঃখের কথা বলে রাখি, যে তো দুঃখের কথাই বলতে গেলে যে কি, যে প্রোগ্রামিংটা তোমরা তো ধরো অনেকে 11 তারপর 12 তারপর যখন ইন ফিউচার এই কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, রিসার্চের কাজ করবে, কেউ ম্যাথামেটিক্স নিয়ে এগিয়ে যাবে, কেউ কেমিস্ট্রি নিয়ে এগিয়ে যাবে, কেউ ফিজিক্স নিয়ে এগিয়ে যাবে, এবং যারা যে টেকনিক্যাল যেগুলো আছে সেগুলো নিয়ে এগিয়ে যাবে। তোমাদের কিন্তু যখন রিসার্চের কাজে ঢুকবে তখন কিন্তু এই প্রোগ্রামিং একটা বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়াবে তখন। কারণ কি, তোমাদের বড় বড় রিসার্চের কাজের যে সমস্যার সমাধানগুলো বের করবে সেগুলো কিন্তু এই প্রোগ্রামিংয়ের সাহায্যেই বের করে আনবে। ফিজিক্সে যারা রয়েছে তারা অনেকেই মানে ফিজিক্সে যারা তোমাদের দাদারা থাকবে, জিজ্ঞেস করে দেখবে যে রিসার্চের কাজে কিন্তু এই প্রোগ্রামিং পার্টটা রয়েছে। তোমরা কিন্তু তাহলে মানে তাদের কিন্তু পুরো হেডেক, মানে একটা রিসার্চে হয়তো পুরো একটা বছর শুরুতে তাদের এই প্রোগ্রামিং শিখতে হচ্ছে আলাদা করে, কারণ সেটা না করলে এগোতে পারছে না, তারা পিছিয়ে পড়ছে। তাহলে একটা বছর শুধুমাত্র এই প্রোগ্রামিং পার্টটাতেই লেগে যাচ্ছে। কেন? কারণ তারা জানে না যে কম্পিটিশনটা কী ছিল, তাদের কাছে তারা অবগত নয় যে কতটা ইম্পর্টেন্ট এই জিনিসটা, কতটা মানে ভাইটাল জায়গা হয়ে যাচ্ছে এই প্রোগ্রামিং, তাই নয় কি? কিন্তু তোমাদেরকে বলে রাখি, যেহেতু তোমরা এই সাবজেক্টটা পেয়েছো, তোমরা অনেকে হয়তো খুব কনফিউশনে রয়েছে, খুব অবকাশ কেন নিলাম, কারণ তোমরা জানো না তো যে এই জিনিসটা কেন। আর আমি আশা মানে মোস্ট অফ দ্য কী হয়, তোমরা মানে কিছু একটা কারণেই হোক না কেন জানা হয় না, স্যার হয়তো বলতে পারে না, বা স্যার যেদিন বলেছে তুমি সেদিন অ্যাবসেন্ট ছিলে, এরকম, যার জন্য তোমরা জানতে পারো না যে সাবজেক্টটার মর্মটা কোথায়, সাবজেক্টটা কেন আমি পড়বো। আর কোনো কিছু যদি নাই জানি যে কেন আমি পড়বো, তাহলে সেই জিনিসটা পড়ার মধ্যে কোনো ইন্টারেস্টই আসে না, তাই না? তাহলে প্রোগ্রামিংটা আমি কি বললাম, তোমার কাজ কিন্তু খুব সহজে করে দেবে, তুমি যেভাবে চাইছো তুমি কম্পিউটারকে সেইভাবে কাজ বলে দিতে পারো। তো এই বলে দেওয়ার আজকে আরেকটা যেটা চলে যায়, একটা ছোট্ট পার্টে এবার একটুখানি যায়, সেটা হচ্ছে ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট সম্বন্ধে আমি আগে, তোমরা এর যদি 8-9-এ থাকো, কিছু যদি করে থাকো হয় ওখানে থাকে ফ্লো চার্ট শুনেছো, আর যদি 11-এ উঠেছো অবশ্যই ফ্লো চার্ট ব্যাপারটা শুনেই থাকবে, বইয়ে অবশ্যই রয়েছে। তো এই জিনিসটা কি, আমাকে দেখেছো কিছু একটা সিম্বল থাকে, কিছু একটা রম্বস, কিছু রেক্ট্যাঙ্গেল, কিছু সামন্তরিক, এইগুলো এঁকে এঁকে কিছু একটা ড্রয়িং থাকে, কিন্তু জিনিসটা কি, কেন, কী জন্য আমরা শিখছি, এই জিনিসটা কিন্তু খুব একটা তোমরা অবগত নও। তাহলে জিনিসটা আমি বলি। তাহলে ফ্লোচার্ট হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিংয়ের একটা প্রাথমিক অবস্থা, যেখানে তোমরা একটা ভিজুয়াল কনসেপ্ট পাচ্ছ যে প্রোগ্রামিংটা কীভাবে শুরু হয়, কীভাবে তার কাজগুলো শেষ হয়, কীভাবে সেটা আমরা এক এক করে এগিয়ে যাই স্টেপ বাই স্টেপ। তো তার আগে এই ফ্লোচার্টটা বোঝার আগে আরও একটু রিয়ালিটিতে যাই, যেগুলো রিয়েল ওয়ার্ল্ডের সাথে যুক্ত হই। রিয়েল ওয়ার্ল্ড, ভার্চুয়াল ওয়ার্ল্ড, দুটো ওয়ার্ল্ড আছে অবশ্যই, আমরা জানবো এগুলো বিস্তারিত পরে। তো রিয়েল ওয়ার্ল্ডে আগে থাকি। রিয়েল ওয়ার্ল্ড বলতে আমরা যেটাতে এক্সিস্ট করছি, যেখানে আমরা রয়েছি, এটাই হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড। আর ভার্চুয়াল ওয়ার্ল্ড যেটা গেম খেলছি, এগুলো একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড। এই যে সোশ্যাল নেটওয়ার্ক, এগুলো সবই ভার্চুয়াল ওয়ার্ল্ড। এখানে কিন্তু এক্সিস্টেন্স মানে আদৌ এক্সিস্ট করছে কিনা তোমরা জানো না, কিন্তু রিয়েল ওয়ার্ল্ড তো রিয়েল ওয়ার্ল্ডে যেটা সব থেকে সহজতম, সেটা হচ্ছে তোমাদের বাড়িতে তোমার মায়েরা, দিদিরা চা অবশ্যই করেছে। তো চা করার প্রসেসটা কি? চা মানে কি, সেই জল গরম কিছু একটা আগে পরে করলে হবে না, নিয়ম আছে। কি নিয়ম? না, প্রথমে জল গরম করতে হয়, তার মধ্যে চিনি দিতে হয়, তারপর জলটা কিছুক্ষণ ফুটে গেলে, বয়েল হয়ে গেলে, তারপর যদি দুধ চা হয় দুধ দিয়ে, পুরো দুধ দিয়ে করে, তারপর চা দিয়ে আলটিমেটলি সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তারপর হয়। তার মানে এটা কিন্তু এমনটা নয় যে হুট করে সব কিছু একবারে দিয়ে দিলাম, একবারে গরম করে নিলাম, একবারে ফুটিয়ে নিলাম, একবারে নিলাম, না, তাহলে কিন্তু একটা স্টেপ রয়েছে, তাই না? একটা প্রসেস রয়েছে, একটা স্টেপ বাই স্টেপ আমরা কাজটা করে যাই, তবেই সুন্দর একটা চা আসে, তবেই তোমরা বাড়িতে তোমার মায়েরা যখন চা বানিয়ে দেয় তবেই সেটা তো সুন্দর হয়, তাই না? যদি এই জিনিসটা তুমি কখন একবার ট্রাই করো বাড়িতে, এই প্রসেসটা মানে উল্টো পাল্টা করে, একবার উল্টো করে দেখি তো, বা একটু নিজের মতো করে দেখি তো, দেখে তো কেমন হয়। তো এই যে প্রসেস যেটা, সেটাই হচ্ছে এখানে ফ্লোচার্টটা হচ্ছে প্রোগ্রাম। সেখানে তোমাদেরকে ভিজুয়ালি দেখানো হয় কিভাবে প্রোগ্রামটা হয়। তো আজকে এই ফ্লোচার্টটাই তোমাদের শেখাবো। এর মধ্যে কিছু, ধরো প্রথম একটা যেটা আমি বলবো, ধরো দুটো নাম্বারের আমি যোগ করব, কথার কথা, তাহলে মানে সামেশন,
ঠিক আছে, তাহলে এটার যদি প্রসেস জানতে চাই, চায়ের প্রসেস তো তোমাকে বলেই দিলাম, তুমি বলতে পারবে যে হ্যাঁ চা কীভাবে তৈরি হয়। এখন যদি তোমার জিজ্ঞেস আচ্ছা দুটো নাম্বার আমি যোগ করবো, কীভাবে হয় যোগটা? না প্রথমে কি আউটপুট মানে প্রথমে কি রেজাল্টটা নিয়ে আসতে হয়? না, প্রথমে কীভাবে হয় না সেটাই হচ্ছে ফ্লোচার্ট আমাকে বলে দেয়। সেটা হচ্ছে কি প্রথমে এরকম একটা থাকে স্টার্ট, তারপরে চলে যায় হচ্ছে প্রসেসে, সেটা হচ্ছে কি যে দুটো নাম্বার আমি নেব, তার মানে রিড করব কি এ কমা বি, মানে দুটো ভ্যালু যেটা নেব সবার আগে আমি ভ্যালুটা নেব, তো যোগ করব কি যোগ করব, আগে নাম্বারটা লাগবে তো সেটা ধরে নাও এ বি। তারপরে রয়েছে কি, তারপরে রয়েছে এ বি তো নিয়ে নিলাম, এর পরের কাজটা কি, ভ্যালু যখন পেয়ে গেছি আর তো কোনো চিন্তা নেই, এবার করবো কি সিম্পল যোগ করব। যোগ করার জন্য রয়েছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। আচ্ছা সেখানে আমি সি বলে একটা কেন নিলাম বলছি, এ প্লাস বি, তারপরে আসছি হলো এটাকে আবার শো করাতে হবে, মানে প্রিন্ট করো সি, অর্থাৎ রেজাল্ট আমি সে করলাম, এবার যেটা ফাইনালি স্টপ হয়ে যাচ্ছে স্টপ। এরকম তোমরা ফ্লোচার্ট বই দেখবে, এরকম একটা কিছু রয়েছে। তাহলে এই যে ফ্লোচার্টটা রয়েছে সে এটা একটু দাঁড়া, এটা একটু উপর দিকে হ্যাঁ একটু উপর দিকে করি, তাহলে রিড করলো, তাহলে রিড করার পর এখন এটার প্রসেস হচ্ছে যেটা কি সি ইজ ইকাল টু এ প্লাস বি, তাই তো। তারপর ধরো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে কি এরপর হচ্ছে আউটপুট দেখাবো, প্রিন্ট করব, সেটা হচ্ছে কি প্রিন্ট সি করব, এবং সর্বপ্রথম যেটা করি সেটা হচ্ছে সর্বশেষ যেটা করি সেটা হচ্ছে স্টপ, থামিয়ে দিই প্রোগ্রামটা। তার মানে এই যে ফ্লোটা চলছে এখান থেকে শুরু করে এখানে শেষ হচ্ছে, তাহলে এটা কি একটা ফ্লো চলছে। তাহলে শুরু করা যাক, কি প্রথমে শুরু করছি স্টার্ট, তারপর কি ভ্যালু নিতে হবে অবশ্যই, তাহলে তুমি করবে কি সেই ভ্যালুটা এসে কোথায় স্টোর হচ্ছে এ আর বিতে, তারপর সেটা যোগ হচ্ছে, যোগ হয়ে গেলে কি শেষ না, সেই ভ্যালুটা যখন যোগ হচ্ছে সেই আউটপুটটা তো আমাকে কোথায় রাখতে হবে, তার যে রেজাল্টটা সেটা তো আমি কোথায় স্টোর করবো, তো সেটা কোথায় স্টোর করেছি সিতে, যার জন্য সি, তার মানে এই আউটপুটটা অলওয়েজ রাইট টু লেফটে এসে স্টোর করে, তাই না। তারপর শীতে তো স্টোর হয়ে গেল, তারপর কি স্টোর করলে কি হবে, তারপর চলে আসছে প্রিন্ট করবো, আউটপুটটা তো দেখাতে হবে যে কী পেলাম আমি, যোগ করে কি রেজাল্ট এলো, সেটার জন্য প্রিন্ট করলাম। আর তারপর আর কোনো কাজ বাকি আছে এই দুটো নাম্বারে যোগ করার? না, তার তো কোনো কাজ বাকি নেই, তাই স্টপ, তাই না। তাহলে এই যে ফ্লোচার্টটা এটা হলো সব থেকে বেসিকতম একটা ফ্লোচার্ট। এখন এই ফ্লোচার্টের সম্বন্ধে আরও কিছু জানবো, যে আমরা তো বুঝলাম ঠিক আছে এইরকম ড্রয়িং করছি, ঠিক আছে। এই ফ্লোচার্টটা তোমাদের খাতাতে এক্সিস্ট করে, এই ফ্লোচার্টটা কখনো তোমাদের এই প্রোগ্রামিং যেটা বললাম সেটা সেখানে কিন্তু বা কম্পিউটারে কিন্তু লাগে না, তোমাদের এই ফ্লোচার্টটা শুধুমাত্র এই খাতা কলমের মধ্যেই থেকে যাবে। কিন্তু এটার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসেপ্ট, যে কাজটা কিভাবে হলো। এবার দেখো এই যে পরপর ব্লকগুলো এঁকেছে, এটা যদি কোনোটা একটা আগে পরে করি তাহলে কিন্তু জিনিসটা মানে ঠিকঠাক আউটপুট পাবে না। মানে প্রথমে ধরো যোগ করছো ভ্যালু না নিয়ে, এটা কি সম্ভব? মানে আমি যদি তোমায় বলি দুটো নাম্বারে যোগ করো, তুমি কিন্তু প্রথমে প্রশ্ন করবে আচ্ছা নাম্বার দুটো বলো আমায়, তাই নয় কি? তাহলে একটা প্রসেস রয়েছে, তো এই প্রসেসের একটা বেসিক হচ্ছে ফ্লোচার্ট। এই ফ্লোচার্টটাই তোমরা দেখেছো বইয়ের মধ্যে, অনেকের হেডেক মনে হয়, অনেকেই মনে করে এটা কী হজবরল, কিন্তু আদৌ এটা হজবরল নয়, এটা হচ্ছে একটা বিশাল বেসিক পার্ট যেটা অনেকেই কভার করে না, অনেকেই এটা স্কিপ করে যায়। এই জিনিসটা আমি তোমাদেরকে বলবো যে জিনিসটাকে ইম্পর্টেন্স দাও, তোমরা এই জিনিসটা বোঝো। যদি কোনো প্রশ্ন হয় নিজেদের স্যারকে ফোন করে বোঝো যে কেন ফ্লোচার্টের কী হচ্ছে, কেন দরকার, ঠিক আছে, তোমাদের অসুবিধা হয়। আর রয়েছে যদি তোমরা ফোন করতে পারো, আমি তো রয়েছি। তো এই হলো ফ্লোচার্ট। তোমরা যদি বাড়িতে তোমরা এটা গেল যোগের জন্য, তোমরা যেটা করবে বিয়োগের জন্য করো, তোমরা গুণের জন্য করো, ভাগের জন্য করো, ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোচার্ট। তাহলে ফ্লোচার্টের একটা যেটা 11-এ যেটা প্রথম পার্ট সেটা হচ্ছে তোমাদের 2 মিনিট মতো টাইম রয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আমি বোঝালাম, তো তোমাদের যে কাজটা দিলাম ফ্লোচার্টের এই বিষয়টা। এবার বলি ফ্লোচার্টটা তো তোমাদের বললাম, আর একটা পার্ট আছে সেটা হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা হচ্ছে একটা পার্ট যেটা হচ্ছে ফ্লোচার্টটা কি বাচ্চাদের জন্য, অ্যালগোরিদমটা হচ্ছে বড়দের জন্য। ঠিক ওই গল্পের মতো, বাচ্চাদের যে গল্পটা সেখানে দেখবে কি লেখা কম থাকে, ছবি বেশি থাকে, কিন্তু বড়দের গল্পতে কি থাকে, লেখা ছবি প্রায় থাকেই না, পুরোটাই গল্প, পাতার পর পাতা গল্প, তাই না। তো তোমরা যখন বড় গল্প পড়তে যাও তখন দেখবে বোরিং লাগে, কিন্তু যখন বাচ্চাদের গল্প সেই সুন্দর রং করা ছবি থাকে সেগুলো কিন্তু খুব ভালো লাগে। তাই ফ্লোচার্টটা বানানোই হয়েছে এই বাচ্চাদের জন্য বলতে পারো, মানে যারা বিগিনার, যারা যারা রয়েছে, তোমরা যারা রয়েছে, তোমরা তো প্রত্যেকেই বিগিনার, তাই তোমাদের জন্য তো চিন্তা করার কিছু নেই।
ফ্লোচার্ট হলো তোমরা আস্তে আস্তে আর একটা যেটা যে ব্যাপার, এই সাবজেক্টটা অনেক সোজা, অনেক সোজা, যেটা একটা অঙ্কের ক্ষেত্রে কি হয়, একটা অঙ্কের ক্ষেত্রে তোমাদের যেটা হয় যে অঙ্কটা তুমি বুঝে গেলে, তুমি শিখে গেলে, ফর্মুলা জেনে গেলে, কিন্তু তোমরা অঙ্কটা যতক্ষণ না পারছো তোমার স্যার কিন্তু স্যাটিসফাই নয়, বা সে যে কেউ মানবে না যে তুমি অঙ্কটা জেনেছো বা বুঝেছো, কারণ তোমাকে অঙ্কটা ফাইনালি করতে হবে, অর্থাৎ অঙ্কটা করে দেখাতে হবে। তার মানে করা মানে অঙ্কটা পারতে হবে, তোমার অঙ্কটা কমপ্লিট করতে হবে। কিন্তু কম্পিউটার সায়েন্সে কি, অঙ্কটা শুধু জানলেই হবে, বাকি কাজটা কম্পিউটার করবে। তুমি কম্পিউটারকে খালি বলে দাও যে অঙ্কটা তুমি করো, তুমি খালি ওকে বলে দাও ফর্মুলাটা কি, ওকে বলে দাও কী করতে হবে, ওকে বলে দাও ইনপুটটা কি, মানে কোন নম্বরের সাথে করতে হবে, কিন্তু বাকি কাজটা কম্পিউটার করবে। তাই অঙ্কের ক্ষেত্রে যেখানে একটা সাবজেক্ট তোমরা এত সহজভাবে করে ফেলতে পারো, এত বড় বড় অঙ্ক, কম্পিউটার সায়েন্স এর থেকে অনেক সোজা। একদমই। সুতরাং আজকে আর হাতে সময় নেই, আজকের এন্টায়ার যে অনুষ্ঠানটা তোমরা দেখলে এবং সেটা ইউটিউবে আপলোড হবে, তোমরা এই অনুষ্ঠানটা আজকের ডেট দিয়ে আবারও দেখতে পাবে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। আমরা আজকে বিদায় নিচ্ছি, নেক্সট কিন্তু অন্য সাবজেক্ট নিয়ে আবারও ফিরবো এডুকেশন অনলাইনে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আবারও, এবং তোমাদেরও অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।